এই যে মানসিক সমস্যাটা হচ্ছে, মেজর ডিপ্রেসিভ ইলনেস হচ্ছে, এটা আমরা বুঝবো কিভাবে? আমার ধর্মে যদি মরে যাওয়ার অনুমতি থাকতো তাহলে আমি মরে যেতাম। আমাদের সমাজে রুগীকে কথা বলতে দেওয়া হয় না, এটি আমাদের সমাজে একটি সমস্যা। রুগীর পাশে যিনি থাকেন তিনি রুগীর বাদ দিয়ে নিজেই কথা বলতে থাকেন। সেটাই। স্ট্রোকের চিকিৎসা তো বেশিরভাগ ক্ষেত্রে নিউরোলজিস্টরা করে থাকেন, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো নিউরোসার্জনও লাগে, সেটা তো তারা তাদের মতো চিকিৎসা করেন। কিন্তু এই বিষয়টা, আমার প্রশ্ন হচ্ছে যে, প্রশ্নটা একটু বড় হতে পারে, যে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানসিক সমস্যাটা হচ্ছে, মেজর ডিপ্রেসিভ ইলনেস হচ্ছে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা তো আসলে আমার তো মনে হচ্ছে যে নিউরো মেডিসিনে যিনি স্পেশালিস্ট আছেন তিনি নাও বুঝতে পারেন। মানে এক্ষেত্রে রুগীর পক্ষ থেকে বা রুগীর পক্ষ থেকেও তেমন কিছু করার থাকে না। সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বুঝি, হয়তো রুগীর আত্মীয় পরিজন বুঝতে পারবেন। সেক্ষেত্রে এই রোগটা ডায়াগনোসিস হবে কিভাবে? মানে রুগীটা কিভাবে সাইকিয়াট্রিস্টের কাছে পৌঁছাবেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটি হচ্ছে যে রুগী যখন কখনো কোনো কথা বলে, সে কথাগুলোর ধরনটা রুগীর আশেপাশে যারা থাকেন তারা প্রথমে শুনে নেবেন এবং সেটাকে আমলে নিতে হবে। যেমন রুগী যদি এরকম কথা বলে যে তার আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না, মরে যেতে ইচ্ছে হচ্ছে, এবং সে তখন ধর্মের একটা দোহাই দিতে পারে যে আমার ধর্মে যদি মরে যাওয়ার অনুমতি থাকতো তাহলে আমি মরে যেতাম। এটি ইসলাম ধর্মের অনুসারীদের জন্য সুইসাইডাল থট। পরিষ্কারভাবে হয়তো সে সুইসাইড করছে না, কিন্তু তার কথার ভেতরে সুইসাইড লুকিয়ে আছে। অথবা সে যদি এরকম কোনো কথা বলে যে তার জীবনের কোনো মূল্য নেই, অথবা তাকে যদি অতি রকম বেশি বেশি সময়ে সকালে বিকালে কাঁদতে দেখা যায়, সে কাঁদতে থাকে। আমাদের সমাজে এই যে ডিপ্রেশন হলে যে কান্নাকাটি করা, এটা পুরুষ হয়তো কাঁদে না, এর কারণ হচ্ছে সামাজিকভাবে পুরুষতান্ত্রিক সমাজের একটি মানে প্রভাব পুরুষদের ভিতরে থেকে যায় যে সে পুরুষ কখনো ডিপ্রেস থাকবে না। এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। ডিপ্রেশন একটি অসুস্থতা, এটি পুরুষ মহিলা উভয়কেই আক্রান্ত করতে পারে। সুতরাং পুরুষ না কাঁদলেও তার কথার মাধ্যমে বোঝা যাবে। তারপরে তার ঘুমের সমস্যা যদি থাকে, তার রুচি যদি কমে যায়, সে যদি খেতে মন না চায়, এবং যেই কাজটা সে আগে করত এখন সেই কাজটা করতে একেবারেই তার ইচ্ছে হয় না, এটা হচ্ছে রেড ফ্ল্যাগ। তখনই তার উচিত হচ্ছে এই লক্ষণগুলো থাকলে একজন নিউরোলজিস্টের সাথে প্রথমে এটা বলা, আলোচনা করা যে আমাদের রুগীটা খুব সম্ভবত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়েছে, আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসালটেশন করেন। তখন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট তাকে দেখে অ্যান্টি ডিপ্রেসেন্ট একটা ঔষধ, যেমন লেক্সাপ্রো অথবা এসসিটালোপ্রাম অথবা সেলেক্সা সিটালোপ্রাম অথবা প্রোজাক, ফ্লক্সিটিন, এই ধরনের যে সেরোটোনিন সিলেক্টিভ রিসিপ্টর রিয়াপটিক ইনহিবিটর কতগুলো ওষুধ রয়েছে, সে গালবরার নাম। আমরা ওষুধগুলোর নামটা আমরা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে তাকে অ্যান্টি ডিপ্রেসেন্টটা শুরু করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ওষুধটা শুরু হলো, এতে কিন্তু কাজ করবে ধীরে ধীরে, অর্থাৎ 14 থেকে 30 দিন পরে ওষুধটা কাজ করছে কিনা এটা বোঝা যাবে। তো এই ওষুধগুলো এক একজনের জন্য এক এক রকম ভাবে এটা কাজ করে। সুতরাং এটা তত্ত্বাবধানে কাজ করতে হবে, এবং একটি মেজর ডিপ্রেসিভ এপিসোড যখন হয় তখন এই রুগীকে তার মন ভালো হয়ে যাওয়ার পরেও অসুখ মানে ওষুধটাকে কন্টিনিউ করতে হবে 1 বছর, 1 বছর, পূর্ণ 1 বছর। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে স্ট্রোকের পেশেন্টের 1 মাসের ভেতরেও তার ডিপ্রেশন হতে পারে, অথবা কয়েক মাস পরেও হতে পারে, এমনকি তার 1 বছরের ভিতরেও হতে পারে। অর্থাৎ স্ট্রোকের পেশেন্টের ডিপ্রেশন হওয়ার সময়সীমা নির্ধারিত নয়, কিন্তু এটা হয় বিশেষ করে যদি বাঁ দিকে স্ট্রোক থাকে এবং ডান দিকে তার অবশ হয়ে গেছে, তাহলে এটা সম্ভাবনা খুবই বেশি, এবং সেক্ষেত্রে
অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে তার চিকিৎসা করা যায়। আরেকটি চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে তার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। সেটি অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা, যে রুগীকে একজন থেরাপিস্টের কাছে গিয়ে কিছু হোমওয়ার্কের মাধ্যমে তার চিন্তা এবং তার যে মনোবৃত্তি সেটাকে লিখতে হয়, বাড়ির কাজের মতো হোমওয়ার্ক। আচ্ছা। সেই হোমওয়ার্কটা নিয়ে আবার তাকে যেতে হয়, এবং যেহেতু স্ট্রোকের পেশেন্ট এইভাবে ঘন ঘন ওই ক্লিনিকে যেতে পারে না, সেই জন্য আমরা মনে করি আমাদের সমাজে যারা স্ট্রোকে আক্রান্ত হয়ে পুনর্বাসন কেন্দ্রে আছেন, জি। তাদের যদি মনটা খারাপ থাকে, কাঁদো কাঁদো ভাব থাকে, রুচি কমে যায়, ঘুমের সমস্যা হচ্ছে, কোনো কিছু মনে করতে পারছেন না, জি। একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, স্ট্রোকের পেশেন্ট অনেক সময় কথা আটকে যায়। কথা আটকে যাওয়াটা কিন্তু ডিপ্রেশনের লক্ষণ নয়। তার আচরণে পরিবর্তনটা হবে সেটাই। হচ্ছে অন্যভাবে। সে যখন ওই আটকে যাওয়া কথাতেও সে যদি কাগজে লিখে যে আমি মরে গেলাম, অথবা মরে গেলেই আমার জন্য ভালো হতো, সেটাই। অথবা আমার বাঁচতে ইচ্ছা করে না, তখনই একটি দুটি কথা দিয়ে, একটি দুটি আচরণ দিয়ে, তখন আমরা মানে 10 থেকে 12টা প্রশ্ন আছে, কোয়েশ্চেনিয়ার, সেটা দিয়ে বোঝা যায়। প্রশ্নগুলো দিয়ে রুগীকে আমরা একান্তে আলাপ করে দেখি যে এই প্রশ্নগুলোর উত্তর রুগী কিভাবে দেয়। এখানে একটি জিনিস বলা অত্যন্ত জরুরি আমাদের সমাজে, যে আমাদের সমাজে রুগীকে কথা বলতে দেওয়া হয় না। এটি আমাদের সমাজে একটি সমস্যা। রুগীর পাশে যিনি থাকেন তিনি রুগীর বাদ দিয়ে নিজেই কথা বলতে থাকেন। সেটাই। এবং সেই ক্ষেত্রে এই মানসিক রোগের রোগ নির্ণয় করা সম্ভব না, এবং রোগ নির্ণয় না করলে পরিণামে যা হবার সেটা অপেক্ষা হবে। সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় আসলে রোগ নির্ণয় করতে। আর আপনি যেটা বললেন যে কথা বলতে আটকে যাওয়াটা তো আসলে স্ট্রোকের জন্যই হতে পারে, স্ট্রোকের কারণে হতে পারে। তো অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী বিষয়ে চলে যাই, ডায়ালাইসিস নিয়ে। আপনারা জানেন যে দর্শক, যে কিডনির সমস্যা যখন একদমই শেষ পর্যায়ে চলে যায়, বিশেষ করে এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি বা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ যখন বলি, তখন একটা পর্যায়ে কোনো ওষুধপত্রে কাজ হয় না, কোনো কিছুতে কাজ হয় না, তখন রোগীকে ডায়ালাইসিসে যেতে হয়। সেটা একমাত্র চিকিৎসা, তারপরে হয়তো কিডনি ট্রান্সপ্লান্টটা হাতে থাকে। তো এই পর্যায়ে এই ডায়ালাইসিসের কারণে কিন্তু অনেক সময়, বা ডায়ালাইসিসের চিকিৎসা যারা নিচ্ছেন তাদের মধ্যেও কিন্তু অনেক ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে। আমরা শুনি আজকের অতিথির সঙ্গে, ডক্টর খন্দকার তাহের। ডায়ালাইসিস যারা নিচ্ছেন, বিশেষ করে হিমোডায়ালিসিস, বিজ্ঞানীরা এই ডায়ালাইসিসের পেশেন্টের ডিপ্রেশনটা কি কারণে হয় সেটা এখনো পর্যন্ত তারা বের করতে পারেনি। তবে অনেকের ধারণা যে ডায়ালাইসিস মেশিনের ভেতরে কতগুলো ধাতব মেটাল রয়েছে, যেমন ম্যাঙ্গানিজ রয়েছে, কিছু মেটাল রয়েছে, তার সংস্পর্শে তার রক্তটা যায়। এটা একটা কারণ হতে পারে, এটা কনফার্মেশনটা করা যায়নি। ডায়ালাইসিসের পেশেন্টের যদি দেখা যায় হিমোগ্লোবিনটা কমে গেছে, কারণ আমরা জানি যে ডায়ালাইসিস যে সকল পেশেন্ট থাকে তাদের কিডনিতে রক্ত উৎপাদনের একটা ফ্যাক্টর, এটা শরীরে তৈরি হয় না। এই যে ইরাথ্রোপয়েটিন নামে একটি কেমিক্যাল, যেটা রক্ত উৎপাদনের একটা সহায়ক উৎপাদক, সেই ফ্যাক্টরটার অ্যাবসেন্ট থাকে, ফলে তার হিমোগ্লোবিন যদি অতিমাত্রায় কমে যায় তাহলে তার ডিপ্রেশন দেখা দেয়। আরেকটি হচ্ছে যে তার ফসফেট, এই যে ডায়ালাইসিসের পেশেন্টের যদি ফসফেটটাও যদি বেড়ে যায়, তাহলে দেখা যায় যে তার ডিপ্রেশন হচ্ছে। ডিপ্রেশন হলে এই রোগী সাধারণ রোগীর মতোই সিমটম তৈরি করবে, যেটা তার আশেপাশের যারা স্বজন রয়েছে, যারা তাকে সাহায্য করেন, তারা তাকে দেখতে পারেন। যেমন তার মরে যেতে ইচ্ছা করবে, বাঁচতে ইচ্ছা করবে না, এই জীবনের হতাশা ব্যক্ত করবে, কাঁদবে, সকাল বিকাল কান্নাকাটি করবে, ফোকাস করতে পারবে না, রুচি নষ্ট হয়ে যাবে, ওজন কমে যাবে, এবং সেই ক্ষেত্রে তার যে এনার্জি লেভেল, ফ্যাটিক, ডায়ালাইসিসের ক্ষেত্রেও তার শরীরের অবসতা থাকতে পারে, ফ্যাটিক, কিন্তু এটাতে আরো বেশি থাকবে। তো যখন একটা রোগী হতাশা ব্যক্ত করে, হতাশাটা যদি মাত্রা অতিরিক্ত হয়, তাহলে বুঝতে হবে যে তার ডিপ্রেশন হয়েছে, এবং এই ডিপ্রেশনকে আমলে নিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, যে ঔষধ যখন ডায়ালাইসিস রোগীকে দেবেন, ঔষধ খেলেন 1 ঘন্টা পরে সে যদি ডায়ালাইসিসে যায়, তাহলে ওষুধের
যে ইনগ্রেডিয়েন্ট গুলো ওইগুলো কিন্তু মেশিনে পড়ে থাকবে, শরীরে কিন্তু আসবে না। ঠিকই। এই জন্য ডায়ালাইসিসের পেশেন্ট কখন ডায়ালাইসিস করতে যায় এটা একটা গুরুত্বপূর্ণ। তো রিসার্চ করে দেখা গেছে যে যারা সকালে ডায়ালাইসিস করে অনেক দূর থেকে আসে তাদের ভেতরে ডিপ্রেশনের প্রবণতাটা বেশি থাকে। তাহলে ডিপ্রেশনের ওষুধটা যদি আপনি সকালে দেন আর তাকে যদি রাতের বেলা যদি তাকে ডায়ালিসিসটা করান, সেই ক্ষেত্রে একটা আশানুরূপ ফল আপনি পেতে পারেন। এটা এক। 2 নাম্বার হচ্ছে যে ডায়ালিসিসের রোগীকে ওই একইভাবে যে সেরোটোনিন ঠিক করে যে ওষুধগুলো বর্তমানে বাজারে চালু আছে, যেগুলোকে ফ্লুঅক্সিটিন বলা হয় অথবা অ্যাসিটালোপ্রাম বলা হয়, এই ধরনের গালভরা নাম রয়েছে, কিন্তু ওষুধগুলো পাওয়া যায়। তো একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসালটেশন করে আমরা দর্শকদেরকে বলছি, প্রিয় দর্শক, সাইকিয়াট্রি এমন একটা মেডিকেল সায়েন্সের একটি ব্রাঞ্চ যেটা দুইভাবে কাজ করে। একটি হচ্ছে যে পিওর মানসিক অসুখটা সরাসরি সাইকিয়াট্রিস্ট দেখেন, আরেকটা হচ্ছে কনসালটেশনের মাধ্যমে সাইকিয়াট্রিস্ট তার ভূমিকা রাখেন। আমরা কনসালটেশন সাইকিয়াট্রির কথা অনেকেই জানি না। অর্থাৎ একটা রোগী তার মূল অসুখ হচ্ছে ডায়ালাইসিস, একটা রোগী মূল অসুখ হচ্ছে স্ট্রোক, একটা রোগী মূল অসুখ হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। এই তিন ধরনের অসুখ তিনটি ডিপার্টমেন্টকে ধরেছে, কার্ডিওভাস্কুলারকে ধরেছে, ব্রেইনকে ধরেছে এবং কিডনিকে ধরেছে। কিন্তু এই 3 ডিপার্টমেন্টের অসুখের রোগীকে অন্য ডিপার্টমেন্টের সাহায্যটাকে নেওয়াটাকে আমরা চিকিৎসার ভাষায় বলি কনসালটেশন। জি, তার মানে কনসাল্ট, এখানে টাকা পয়সার কোনো বিষয় না। কনসালটেশন মানে সহযোগী, মানে তার অন্যান্য ডিপার্টমেন্ট সহযোগিতা করবে চিকিৎসাটা, কারণ সাইকিয়াট্রিস্ট এই বিষয়ে অভিজ্ঞ এবং তার অভিজ্ঞতার মাধ্যমে রোগীকে সর্বোচ্চ সেবা দিবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।